আজকের গল্প সুখময় ভবিষ্যৎ। সুপ্রিয়া আজ ৬২ বছরের, কিন্তু কখনো নিজের জন্য বাঁচতেই পারলেন না। তার সমস্ত যৌবন কেটেছে সংগ্রামে আর বার্ধক্যও। মাত্র ১৯ বছর বয়সে ওনার বিয়ে হয়ে যায়। শ্বশুরবাড়িতে আসার পরপরই পরিবারের কাজকর্মের দায়িত্ব, শ্বশুর শাশুড়ির সেবা এবং স্বামীর দেখাশোনার পুরো বোঝা একা তার ওপরে। আরও ২ বছর কেটে যায়, তিনি মা হলেন। বিয়ের পরই যদিও তার জীবন অনেকটাই বদলে গিয়েছিল, কিন্তু মা হওয়ার পর আরও অনেক পরিবর্তন এসে যায়। স্বামী বিমলেশের ছোট চাকরি আর অল্প বেতনের কারণে সুপ্রিয়ার মধ্যে মানিয়ে নেওয়ার অভ্যেস গড়ে ওঠে। তিনি খুব বেশি শিক্ষিত ছিলেন না, শুধুমাত্র দ্বাদশ শ্রেণী পর্যন্তই পড়াশোনা করতে পেরেছিলেন, কিন্তু বুদ্ধিমত্তায় তিনি কোনো শিক্ষিত মহিলার থেকে কম ছিলেন না। সীমিত সামর্থ্যের মধ্যেও তিনি তাঁর ছেলে তন্ময়কে ভালোভাবে পড়াশোনা করিয়েছেন। সুপ্রিয়ার একটাই স্বপ্ন ছিল, তিনি তার সন্তানের সব শখ আহ্লাদ পূরণ করবেন। বিমলেশ আদর্শবাদী, বোজদার এবং খুব ভালো একজন স্বামী ছিলেন, তবে পারিবারিক দায়িত্ব থেকে পুরোপুরি মুক্ত ছিলেন। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কেরানি হিসেবে কাজ করতেন। সকাল ৮টায় বেরিয়ে বাড়ি ফিরতেন রাত ৯টার পর। সুপ্রিয়ার শাশুড়ি মাঝে মাঝে ঘরের কাজে কিছুটা সাহায্য করতেন। তন্ময় ধীরে ধীরে বড় হতে লাগলো। বড় হওয়ার সাথে সাথে তন্ময় নিজের কাজগুলো নিজেই করতে শিখে যায়। ফলে ছেলের প্রতি সুপ্রিয়ার দায়িত্ব কিছুটা কমে আসে। তবে তার শ্বশুর শাশুড়ি বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তাই তাদের প্রতি দায়িত্ব আরও বেড়ে যাচ্ছিল সুপ্রিয়ার। সুপ্রিয়া সব সময় আনন্দের সঙ্গেই নিজের সমস্ত দায়িত্ব পালন করেছেন। তিনি কখনোই পেছনে সরে আসেননি। ধীরে ধীরে তন্ময়ও বড় হয়ে উঠল। পড়াশোনা শেষ করে চাকরিও পেয়ে গেল একটি আইটি কোম্পানিতে। সেখানেই আলাপ হয় তানিয়ার সঙ্গে। তাকে খুব ভালো লাগতো। একসঙ্গে কাজ করতে করতে ভালো লাগা, তারপর প্রেম। একদিন তন্ময় তার মনের কথা তানিয়াকে বলে, আর তানিয়াও খুশি মনে তন্ময়ের প্রেম প্রস্তাব গ্রহণ করে। যখন দুই পরিবারের লোকজন একথা জানতে পারল, তখন তারা তাড়াতাড়ি তন্ময় তানিয়ার ভালোবাসাকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে দিল। তানিয়া সুপ্রিয়া ও বিমলেশের পুত্রবধূ হিসেবে বাড়িতে চলে এলো। সেও তন্ময়ের সঙ্গে অফিসে চলে যেত। সব মিলিয়ে চাকরিরতা বৌমা আসার পরও সুপ্রিয়ার দায়িত্ব কিছুই কমল না। সুপ্রিয়া হাসি মুখে ঈশ্বরের এই সিদ্ধান্তকেও মেনে নিলেন। ঈশ্বর যেন একের পর এক সুপ্রিয়ার পরীক্ষা নিতে লাগলেন। শ্বশুর শাশুড়ি এখন প্রায় সম্পূর্ণভাবে শয্যাশায়ী হয়ে পড়েছেন। শাশুড়িমা যে সামান্য সাহায্য করতেন সেটাও এখন বন্ধ হয়ে গেছে। এখন সুপ্রিয়াকেই শ্বশুর শাশুড়ির সব কাজ করতে হয়। সুপ্রিয়ার স্বামী বিমলেশও পুরোপুরি সুপ্রিয়ার ওপর নির্ভরশীল ছিলেন। শুরু থেকেই সুপ্রিয়া তার স্বামীর সব কিছু হাতে তুলে দিতেন, তাই তার অভ্যাসও তেমনি থেকে গেছে। তন্ময়ের সঙ্গে সঙ্গে তানিয়ারও অফিস থাকার কারণে সুপ্রিয়া এখনও আগের মতো ভোরবেলায় উঠে পড়তেন, যাতে তানিয়াকে টিফিন প্রস্তুত করতে সাহায্য করতে পারেন। তিনি জানতেন এবং বুঝতেন যে তানিয়াও তো এই পরিবারটির জন্যই পরিশ্রম করছে। তানিয়া খুবই বুদ্ধিমতী এবং বিচক্ষণ চিন্তাধারার মেয়ে ছিল। যতটা সম্ভব সে সুপ্রিয়াকে সাহায্য করার চেষ্টা করত। একদিন সুপ্রিয়া বললেন, তানিয়া মা, তুমি অফিসে এত কাজ করো, বাড়িতেও অনেক রাত পর্যন্ত ল্যাপটপে বসে কাজ করতে হয় তোমায়, তাহলে তুমি সকালবেলা এত ভোরে কেন উঠে পড়ো? আমি তোমাদের দুজনের টিফিন একাই বানাতে পারি। অন্তত তুমি ততক্ষণ একটু ঘুমিয়ে নিতে পারবে। না মা, আপনি তো অনেক করেন, সারাদিন ব্যস্ত থাকেন, আপনিও তো ক্লান্ত হন, তাই না? এতদিনে তন্ময়ের বিয়ে হওয়ার ২ বছর কেটে গিয়েছিল এবং এখন তানিয়া গর্ভবতী। ৯ মাস ধরে সুপ্রিয়া তার বৌমার অনেক যত্ন নিয়েছিলেন। তানিয়া একটি সুন্দর ফুটফুটে ছেলের জন্ম দিল। কিছুদিন নিজের বাপের বাড়িতে থাকার পর তানিয়া ফিরে আসে। দেখতে দেখতে ৬ মাস কেটে গেল এবং তানিয়ার ছুটিও শেষ হয়ে গেল। এখন তানিয়াকে তার ছেলেকে বাড়িতে রেখে অফিসে যেতে হয়। আর্থিকভাবে এখন সুপ্রিয়ার পরিবার সমৃদ্ধ হয়ে উঠেছিল।
তাই একজন কাজ করার মেয়ে ছাড়াও আর একজন আয়া রাখা হয়েছিল বাচ্চাকে দেখাশোনার জন্য, যাতে সুপ্রিয়াকে সাহায্য করা যায়। সুপ্রিয়ার তত্ত্বাবধানে ঘরের কাজকর্ম সুন্দরভাবে চলত। শাশুড়ি মা থাকার কারণে তানিয়া নির্ভয়ে অফিসের কাজ করতে পারত। সময় তার গতি ধরে এগিয়ে চলল। সুপ্রিয়ার বয়স্ক শ্বশুর শাশুড়িরাও একে একে তাদেরকে ছেড়ে চলে গেলেন। ধীরে ধীরে সুপ্রিয়া ৬২ বছরে পৌঁছালেন। বিমলেশও অবসর গ্রহণ করলেন। তানিয়ার ছেলের এখন ৬ বছর বয়স হয়ে গেছে। একদিন তন্ময় তানিয়াকে বলল, তানিয়া, যতদিন থেকে আমি বুঝতে শিখেছি, আমার মাকে কখনো নিজের জন্য বাঁচতে দেখিনি। দায়িত্ব কখনো মায়ের পিছু ছাড়েনি। মায়ের পুরো জীবনটাই সংগ্রামে কেটেছে, আর এত বয়সেও আজও মা দায়িত্ব থেকে সরে আসতে পারেনি। যে কোনো কাজ থাকলে মা তা সম্পূর্ণ করে। হ্যাঁ তন্ময়, তুমি একদম ঠিক বলেছ। এত বছর ধরে আমিও মাকে একই কাজ করতে দেখেছি। তানিয়া, আমাদের তো শনি রবিবার ছুটি থাকে, কিন্তু মাকে তো সারা বছর ৩৬৫ দিন কাজ করতে হয়। তন্ময়, এখন সময় এসেছে আমাদের নিজেদের দায়িত্বগুলো নেওয়ার। মা বাবাকে এখন তাদের মতো করে জীবন কাটাতে দিতে হবে। মা বাবা সবার জন্য এত কিছু করেছে, তাদের জীবনের বাকি সময় তারা নিজের জন্য কেন বাঁচবে না? মা বাবা হয়তো কখনো নিজের মুখে কিছু বলবেন না, কিন্তু আমাদের তো ভাবতেই হবে। আমরা কি শুধু তাদের থেকে নেব আর কিছু দেব না? আমাদেরও তাদের জন্য কিছু করার দায়িত্ব আছে। তুমি ঠিক বলেছ তানিয়া। আমাদের ছেলে পিকুলের এখন ৬ বছর বয়স হয়ে গেছে। কাজের মেয়ে আয়ামাসি খুব ভালো, শুরু থেকেই পিকুলের সঙ্গে রয়েছে। যদি মা বাবা বাড়িতে না থাকে তবু ওরা পিকুলের যত্ন ভালোই করতে পারবে। এই সব কিছু ভেবে তানিয়া সুপ্রিয়া এবং বিমলেশের জন্য ঘুরতে যাওয়ার টিকিট বুক করলো। তাদের প্রতিটি আরাম সুবিধার খেয়াল রেখে ওরা একটি খুব ভালো গ্রুপের সঙ্গে পুরো ১ মাসের ট্যুর বুক করে। তাদের জন্য সব প্রয়োজনীয় জিনিসও কিনে নিল। সন্ধ্যাবেলায় তন্ময় তানিয়া দুজনে মা বাবার ঘরে গেল এবং তানিয়া বলল, বাবা, এটা আপনার আর মায়ের জন্য ঘুরতে যাওয়ার টিকিট, পুরো ১ মাসের ট্যুর। আপনারা আপনাদেরই বয়সের মানুষের সঙ্গে যাবেন। এটা কেরল এবং দক্ষিণ ভারতের বিশেষ বিশেষ জায়গায় নিয়ে যাবে। সুপ্রিয়া কথার মাঝে বললেন, কিন্তু তানিয়া মা, এখানে আমাদের দাদুভাইকে কে দেখবে? বাড়িতে সমস্যা হবে, তোমাদের অফিস, তোমাদের টিফিন। না মা, এসব তো জীবনে সব সময় চলতে থাকবে। তানিয়া বলল, আপনারা কখন ঘুরতে যাবেন? এখানে চিন্তা না করে একটু হাওয়া বদল করে আসুন, আর ভালোও লাগবে। আপনারা আমাদের জন্য একদম চিন্তা করবেন না, নিশ্চিন্তে ঘুরে আসুন। আপনারা ঘুরতে গেলে আমার আর তন্ময়ের খুব ভালো লাগবে। সবার জন্য চিন্তা করতে করতে আপনাদের বয়স হয়ে গেল। আপনারা দুজনে সবার জন্য অনেক করেছেন। এখন আপনারাও নিজেদের মতো করে বাঁচুন, আর দায়িত্ব কখনোই শেষ হবে না। ছেলে বউয়ের কথা মতো সুপ্রিয়া এবং বিমলেশ ঘুরতে চলে গেলেন। এটি এমন একটি মাস ছিল যা বিমলেশ সুপ্রিয়া স্বপ্নেও কল্পনা করেনি। ওখানে কয়েকদিনের মধ্যেই সবাই একে অপরের ভালো বন্ধু হয়ে উঠল। এগুলো ছিল খুবই শান্তির মুহূর্ত, যা আগে তারা কখনো অনুভব করেনি। এই সোনালি দিনগুলো তারা পুরোপুরি উপভোগ করছিল, অনেক আনন্দ করেছিল। ১ মাস কিভাবে কেটে গেল তারা বুঝতেই পারেনি। যখন সুপ্রিয়া বিমলেশ ফিরে এলেন তখন তাদের একেবারেই মনে ছিল না যে আজ তাদের ৪০তম বিবাহবার্ষিকী। আসলে তানিয়া এবং তন্ময় এমনভাবেই বুকিং করেছিল যে বাবা মা তাদের বিবাহবার্ষিকীর দিনেই ফিরে আসবে। টেবিলে রাখা কেক দেখে তাদের মনে হলো আজ তাদের ৪০তম বিবাহবার্ষিকী। কেকের ওপর লেখা ছিল, লাভ ইউ মা বাবা। এটা দেখে তাদের আনন্দের কোনো সীমা ছিল না। আনন্দে বিমলের সুপ্রিয়ার চোখ দিয়ে জল চলে আসে। ছেলে বউ আদরের নাতিকে নিয়ে কেক কাটলো। খাওয়া দাওয়া করার পর সুপ্রিয়া ঘুরতে গিয়ে যে উপহার কিনেছিল সেগুলো দিয়ে দিল। সেখানে ঘটে যাওয়া সব গল্প, ১ মাসের প্রতিটা ঘটনা যেন একটি নাটকের মতো তারা ছেলে বউকে বলছিলেন। গল্প করতে করতে রাত অনেক গড়িয়ে গিয়েছিল। তারপর তারা নিজেদের ঘরে ফিরে যায়। তাদের পুরো ঘর গোলাপের ফুলের সুবাসে ভরে উঠেছিল। এই বয়সে ঘর ফুল দিয়ে সাজানোর বিষয়টা ছিল না, বরং এটি ছিল ভালোবাসার অনুভূতি, তাদেরকে খুশি করার ইচ্ছা।
এবং তাদের জন্য কিছু বিশেষ করার প্রচেষ্টা, এমন কিছু যা তাদের মনকে গভীরভাবে স্পর্শ করত, আনন্দ দিত। তারা আবারও তাদের পুরনো স্মৃতিগুলো তাজা করতে পারত। নিজেদের সাজানো ঘর থেকে সুপ্রিয়া বিমলেশ বিস্মিত হয়ে গেলেন, অন্তর থেকে খুব খুশিও হলেন। বয়স্ক দম্পতি ফুলে সাজানো সুগন্ধে ভরা সেই ঘরে বসে তাদের বিয়ের স্মৃতি মনে করছিলেন। কথা বলতে বলতে বিমলেশ বললেন, সুপ্রিয়া, আমরা কত ভাগ্যবান যে ঈশ্বর আমাদের তানিয়া আর তন্ময়ের মতো এত ভালো সন্তান দিয়েছেন। হ্যাঁ বিমলেশ, আমি কখনোই এমন মুহূর্তের কল্পনা করিনি যা আমাদের সন্তানরা আমাদের দিয়েছে। সুপ্রিয়া, আমরা সত্যিই অনেক ভাগ্যবান, নাহলে সব মা বাবাই কি এমন সময় আর এমন সুখ পেত? কত আমাদের মতো বাবা মা সংগ্রাম করতে করতে তাদের স্বপ্ন নিয়ে এই পৃথিবী থেকে চলে যান, এমনকি অনেকেই বৃদ্ধাশ্রমেই তাদের বার্ধক্য কাটান আর সেখান থেকেই চলে যান। আমাদের সন্তানরা আমাদের সংগ্রামের পুরো মর্যাদা রেখেছে। বিমলেশ, সত্যি বলতে আজ আমার জীবনের সমস্ত ক্লান্তি কেটে গেছে। এই বয়সে সন্তানরা যে সুখ দিয়েছে তাতে মনে হয় আবার নতুন করে বাঁচি। তুমি একদম ঠিক বলেছ সুপ্রিয়া। এই রাত যেখানে আমাদের সন্তানরা আমাদের জন্য ঘর সাজিয়েছে, আমাদের সেই ফুলসজ্জার রাত্রির থেকেও বেশি সুন্দর, কারণ এমন রাত্রি সম্ভবত অন্য কোনো বৃদ্ধ দম্পতি পালন করেনি গো, যেখানে আমাদের প্রেমের পাশাপাশি সন্তানদের দেওয়া ভালোবাসার সুবাস প্রতিটা গোলাপ ফুলগুলো থেকে আসছে। কথাগুলো বলতে বলতে বিমলেশ সুপ্রিয়া দুজনেই ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়লেন এবং একে অপরের বাহুতে বাহু মিলিয়ে কখন যে ঘুমিয়ে পড়লেন। আনন্দের এই ধারাবাহিকতা এখানেই শেষ হয়নি। এখন প্রতি বছর তানিয়া আর তন্ময় মা বাবার জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা করত, আর বছরে একবার তারা সবাই একসঙ্গে ঘুরতে যেত। একদিন সন্ধ্যায় সুপ্রিয়া, বিমলেশ, তন্ময়, তানিয়া এবং পিকুল হাঁটতে হাঁটতে এক বৃদ্ধাশ্রমের সামনে দিয়ে গেল, যেখানে কিছু বয়স্ক মানুষ বসেছিল। তখন তারা একে অপরের দিকে তাকে কয়েক মুহূর্ত সেখানে থমকে দাঁড়ালেন। তারপর বিমলেশ বললেন, সুপ্রিয়া, এদের সবাই হয়তো তাদের সন্তান এবং পরিবারের জন্য ঠিকই তেমনই করেছে যেমন আমরা করেছি, কিন্তু তাদের সন্তানেরা। তার কথা শেষ না হতেই পিকুল তন্ময়কে বলল, বাপি, যখন তুমি বুড়ো হয়ে যাবে তখন আমি তোমাকে আর মাম্মামকে অনেক যত্ন করব, যেমন তুমি দাদাই আর ঠাকুরকে করো। এই কথা শুনে সুপ্রিয়া এবং বিমলেশ হাসতে লাগলেন এবং সুপ্রিয়া বললেন, অবশ্যই দাদুভাই, নিজের বাবা মায়ের যত্ন তো রাখা উচিত। তানিয়া আর তন্ময় একে অপরের দিকে তাকিয়ে হাসল। তাদের এই হাসিটা অনেক কিছু বলছিল। তারা তাদের বাবা মায়ের মতোই নিজেদের বৃদ্ধাবস্থা পুরোপুরি নিরাপদ মনে করছিল। বন্ধুরা, আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।